হাই ভিউয়ার্স, আমি শফিক কাজী। আর আজ আমরা যাব বাংলাদেশের ফুলের রাজধানী নামে খ্যাত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে। আর এখন এটা শুধুমাত্র ফুলের রাজধানীই নয়, এটা একটি বিনোদন কেন্দ্রেও পরিণত হয়েছে। সবাই এখানে ঘুরতে যায়, পিকনিকে যায়, এছাড়াও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে যায়। আর আজ 7ই ফেব্রুয়ারি 2025 আমরা যাব মূলত এখানে পিকনিকে। আর এই ভিডিওতে আমি এবং আমার ওয়াইফ তাসিন তিথি রিভিউ করতে যাচ্ছি গদখালি ফুলের রাজ্য ভ্রমণ পিপাসু মানুষদের জন্য কতটা আনন্দদায়ক এবং এই ফুলের রাজ্যে গড়ে ওঠা পিকনিক স্পট বা পার্কগুলো আসলে কেমন এবং এর ভিতরে কি কি আছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বাগেরহাট থেকে গদখালির উদ্দেশ্যে বাসে করে আমরা রওনা দিলাম সকাল 7টায়। আর গদখালি পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা। তার মানে ঠিক 11টার সময় আমরা এসে পৌঁছালাম গদখালিতে। আর এখানে এসে আমরা প্রথম যে সমস্যা ফেস করলাম সেটা হচ্ছে যে পিকনিক স্পট নির্ধারণ করাটা, যে আমরা কোথায় পিকনিক করব। আর সেজন্য আমরা নির্ধারণ করলাম, এটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার যৌথ উদ্যোগে বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র। এটা মূলত একটি কোল্ড স্টোর, বাট ওরা পিকনিক স্পট হিসেবেও কিন্তু এই জায়গাগুলোকে ভাড়া দিয়ে থাকে। আমরা যদিও পিকনিক স্পট হিসেবে পার্কগুলোতে যাব, বাট তার আগে আমাদের একটা জায়গা তো দরকার যেখানে আমরা পিকনিক করব, খাওয়া দাওয়া করব। তার জন্যই মূলত আমরা এই জায়গাটা নিলাম। আমরা বের হয়ে পড়লাম নতুন নতুন জায়গা ঘোরার জন্য, যেটা এখান থেকে কাছে হয় আমাদের জন্য, যেহেতু লাঞ্চের ব্যাপার আছে। তো সামনে আমরা আশেপাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুলের ক্ষেত, যেখানে চাষিরা ফুলগুলো চাষ করে। এরপরে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ফুলকুড়ি পার্ক। এখন এটাতে আমরা ঢুকবো। তো ঢুকতে গেলে তো অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিট কাটা হলো, ভিতরে ঢুকলাম। অনেক বেশি লোকজন ছিল, মানে মনে হচ্ছিল যে ঈদের ছুটিতে সবাই বেড়াতে এসেছে। তো আমরা ঢোকার পরে আমাদের মনে হলো যে অনেক কম জায়গা, কম স্পেস, আর এখানে মানুষ অনেক বেশি। তারপরেও ভালো লাগছিল, নতুন জায়গা যেহেতু। অনেক মূর্তি টুর্তিও আছে দেখলাম। চিংগাম আছে, চিংগাম। হ্যাঁ, গোপাল ভাঁড়ও আছে দেখলাম তো। 2025 সাল কিন্তু। এখানে আসলে সব বয়সী মানুষই ছিল। আমরা ভাবছিলাম যে শুধু মনে হয় ইয়াং যারা বা বাচ্চা আছে যাদের, তারাই গেছে, কিন্তু পরে দেখলাম যে বয়স্ক অনেক লোকজনও ঘুরতে আসছে। তো এখান থেকে আমাদের ঘোরাঘুরি শুরু। আসলে ভেতরে কি কি আছে এগুলো আমরা দেখার জন্য এর মধ্যে ঢুকলাম। এই ভিডিওটা তৈরি করার আগে আমরা গদখালি নিয়ে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখছিলাম, যেখানে আমরা দেখছি যে আসলে এত মানুষজন কিন্তু ছিল না, তাই না? অনেক ফাঁকা ছিল। এবং দেখা গেছে যে এই ফুলগুলো কিন্তু এতটা এখন যেরকম মানে পুরো ফুটে আছে, সে সময় কিন্তু এত ফুল ফুটে নাই। আর কিছু কিছু জায়গায় তো গোলাপ মোটে ফুটেই নাই। হ্যাঁ, আমরা মনে হয় পিক টাইমেই গেছিলাম, কারণ ওই সময় তো ফেব্রুয়ারি মাস ছিল। ফেব্রুয়ারি মাসে তো ফুল ফোটে, এই জন্য আমরা মানে সবগুলা গাছেই দেখছি যে অনেক ফুল। আর এত লোকের সমাগম, আসলে এটা ঈদের থেকে কোনো অংশেই কম নয়। ঈদের ছুটিতে সব মানুষ যেভাবে সারা দেশ থেকে পার্কগুলোতে ছুটে আসে, অনেকটা সেরকমই মনে হচ্ছিল আমাদের কাছে। এই ছাতাগুলা দেখে রাখতে হবে, কারণ এখানে আমরা আরো অনেকবার ছাতা দেখব। মূলত এখানে 4 থেকে 5টা ছোট ছোট পার্ক গড়ে উঠছে। আমরা এখানে 4 থেকে 5টা পার্কের ভিতরে অন্তত 3টা পার্কে তো অবশ্যই যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, 3টা পার্কে যাব। আর সবগুলোতে আমরা প্রায় কমন কিছু জিনিস দেখবো। তার ভিতরে ছাতাটা কিন্তু অন্যতম একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, আসলে এটা দেখতে সুন্দরও লাগে, ছবিও সুন্দর আসে। আর এই যে ভিড়, এত ভিড়ের ভিতরে আমরা ছবি তোলার স্কোপ পাচ্ছিলাম না। যে লাভ ফুলের মতো যে লাভটা আছে, এখানে একটা ছবি তুলবো।
আমরা বেঞ্চে বসলাম, মানে যেখানে জায়গা পাইছি আমরা বসে পড়ছি ছবি তোলার জন্য। তোমাকে কিন্তু সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আরুষ খুব মুড নিয়ে আছে। গরমে আসলে রোদ ছিল না অনেক, এই জন্য সূর্যমুখীগুলার ছবি ভিডিও সব সুন্দর আসছে। একদম সূর্যের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এখান থেকে আমাদের ফটো সেশন শুরু। আসলে এখানে একটু জায়গা ওই সময় ফাঁকা ছিল, এই জন্য আমরা একটু জায়গা পাইলাম। আর অনেকগুলো হার্ট শেপ। উপরে তাকাও, দেখো কত ভালোবাসা। আসলে এখানে প্রত্যেকটা পার্কেই আমরা এরকম ভালোবাসা দেখতে যাচ্ছি। ফুল মানেই ভালোবাসা। আমি কিন্তু ফটোশুটে ব্যস্ত আছে। ও, তুমি আছো? প্রতিটা ছবি এতটা সুন্দর, মনে হচ্ছে যেন ক্যালেন্ডারে বাঁধানো যাবে এরকম ছবি। আসলে অনেক সুন্দর। ফুলের সামনে আসলে মানুষকেও সুন্দর লাগে। আর আমাদের আরো অনেক খুশি, কারণ সে ফুল অনেক ভালোবাসে। ফুল ছিঁড়তে যাচ্ছে, কিন্তু ফুল তো ছেঁড়া যাবে না। এটার নাম কি জানো? ফুলকুড়ি, তাই না? আমরা এখনো ফুলকুড়িতেই আছি। তবে এরপরে আমরা আরো 2টা পার্কে যাব। ডাইনোসর আরশের খুবই ফেভারিট একটা প্রাণী। চিপা চাপা জায়গা যা যা আছে মোটামুটি আমরা কোনো জায়গায় বাদ দিই নাই। এই পার্কের সবগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমরা এখন যে পার্কটাতে আছি, মানে ফুলকুড়িতে, এটি কিন্তু স্পেস কিন্তু খুব একটা বড় ছিল না। আর প্রথমেই আমরা এখানে গেছি, আর এর সব জায়গায় কিন্তু আমরা বিচরণ করছি মোটামুটি। হ্যাঁ, এই পার্কে আসলে ফুল গাছ বেশি ছিল, আর একটু কিডস কর্নারও ছিল। আরুষ তার পছন্দের জায়গা পেয়ে গেছে। সে স্লাইড খুব পছন্দ করে। তার ভাষায় এটা হচ্ছে পিছলা। সে এখান থেকে আধা ঘন্টার আগে সে নড়তেছে না। আর এই সুযোগে, যেহেতু আজকে শুক্রবার, আমি জুমার নামাজটা পড়ে আসি। যাও, আমরা আছি এখানে। বাচ্চাদের জন্য আসলে অনেক ভালো জায়গা এটা। আমি কিন্তু নামাজ যায় কোনো কথা বলতেছি না। এখানে একটু মিনি চিড়িয়াখানাও ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য দেখতে পারি নাই। একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো, যে পার্ক যদিও অনেকগুলো, আর প্রত্যেকটা পার্কের ভিতরে কিন্তু সাদৃশ্যতা আছে, বাট প্রত্যেকেই একটা পার্ক আর একটা পার্কের থেকে কিন্তু কিছুটা ভিন্ন। যেমন এই পার্কটাতে কিন্তু চিড়িয়াখানা আছে, অন্য পার্কগুলোতে কিন্তু আমরা আবার চিড়িয়াখানা দেখিনি। যাই হোক, আমি নামাজ পড়ে আসতেছি। আসার পথে রাস্তার 2 পাশে যে ফুল বাগানগুলো আছে এবং কিছু ভ্রাম্যমান পার্কও গড়ে উঠছে, সেগুলোর কিছু ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি যাচ্ছি আবার ফুলকুড়ি পার্কের সামনে, যেখানে আমি আমাদের সাথে আবার দেখা হবে। রাইট, আমি তোমাদের জন্য ওয়েট করব। চলে আসো। সময় শেষ, ফুলকুড়ি পার্ক দেখা শেষ। এবার আমরা যাচ্ছি পরবর্তী পার্কে, যেটা ছিল ফুলকুড়ির পাশেই। যাওয়ার আগে আমি আবার একটু ছবি যাতে আরো সুন্দর আসে, তার জন্য একটু টায়রা কিনলাম। আমার ছেলের বাবা কিনে দিল। হ্যাঁ, টায়রা, এটা যদি না বলতা, টায়রাটা কিন্তু আমার পক্ষ থেকে গিফট ছিল। ভাগ্যিস। তাই তো, এখানে ঘুরতে আসলে আসলে টায়রা ছাড়া ব্যাপারটা আসলে অত ভালো হয় না। যাই হোক, আমরা রাস্তার 2 পাশ দেখতে দেখতে যাচ্ছি। এই ফাঁকে চিন্তা করলাম একটু চায়ের বিরতি নেই নাকি। এটা গরুর দুধের চা ছিল, আর অনেক মজার। আরুষ তো কিছু খায় না, ওর প্রিয় কেক আর পানি। তো যাই হোক, আমরা আমাদের দ্বিতীয় পার্কে চলে আসলাম। এর নাম হচ্ছে দ্য ফ্লাওয়ার ভিলেজ।
এই যে ছাতা আবার চলে আসছে, কিন্তু আসলে সুন্দর বলেই এটা সবাই অ্যাপ্লাই করছে মনে হলো। একটা জিনিস খেয়াল করছো, আমরা আসার সময় কিছু মেয়েরা বলতেছিল ছাতা আছে কোন পার্কে, ছাতারা পার্কে আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, আর কে- ছাতা আসলে হ্যাঁ, আর কে সবগুলোতেই জানি ছিল, তাই না? বলতেছিল যে সবগুলো পার্কেই ছাতা আছে। হুম। এখানে আবার মানুষ পিকনিকে আসছে যারা, তারা ওখানে খাওয়া দাওয়া করছে। আমরা অবশ্য এখানে বসে খাওয়া দাওয়া করি নাই, আমাদের জায়গা তো আলাদা। বলে রাখা ভালো যে আমরা এই স্পটগুলো বা এই পার্কগুলোর কোথাও কিন্তু আমাদের ঘাঁটি নেই, মানে ঘাঁটি স্থাপন করে নেই, মানে পিকনিক স্পট যেটাকে বলা হয়। প্রথমে যেটা দেখালাম, আমরা ছিলাম হলো বাংলাদেশ আমেরিকান এই যে ফুল বিপণন কেন্দ্রে। নাগরদোলা, এইটাতে আবার হচ্ছে অনেকগুলা রাইড ছিল, এবং রাইডগুলো বড়দের রাইড, অনেকটা বড়দেরই রাইড, যেটা কিন্তু অন্যান্য পার্কে আমরা দেখি নাই। হ্যাঁ। আর আমরা এই রাইডে অবশ্যই উঠবো, কারণ এই রাইডে উঠলে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবো এবং সর্বোচ্চ চূড়া থেকে আমরা দেখব টোটাল গদখালির যে ভিউটা, সেটা দেখার চেষ্টা করব। যে 3টা পার্কে আমরা ঘুরছি, এই 3টার মধ্যে আমাদের এই ফ্লাওয়ার ভিলেজটাই বেশি ভালো লাগছে, কারণ এইটাতে অনেক জায়গা, বিশাল এরিয়া, আর ফুল বাগানও অনেক। এর মধ্যে ডেকোরেশনগুলোও অনেক সুন্দর ছিল, মানে অত ঘিঞ্জি নাই অন্য পার্কগুলোর তুলনায়। এটাতে লোকজনও মোটামুটি কম ছিল, নাকি এরিয়া বেশি ছিল বলে আমাদের কাছে লোকজন কম মনে হয়েছে, কিন্তু সুন্দর সবগুলোতেই মোটামুটি কমন ডেকোরেশন, কিন্তু কিছু 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 আইটেম ছিল যেগুলো একটা থেকে আরেকটাতে আলাদা। এই যে ব্যাবিলনের ঝুলন্ত বাগান, এর কথা কিন্তু বলতেছো না? ও হ্যাঁ, তাই তো। আর এখানে এক দল পিকনিক করতেছে অলরেডি, তারা খাওয়া দাওয়া করতেছিল। আমরা তাদের খাওয়া দাওয়া ডিস্টার্ব করি নাই, আমরা অন্য পাশে চলে গেছি। এই যে এখানে আসলে ফুল, আমরা বাগান বিলাস দেখছিলাম মনে হয় এখানেই, অন্য কোনো পার্কে হয়তো বাগান বিলাস দেখি নাই। এই ফুলটা সব জায়গাতেই কমন, এটার নাম মেবি কসমস। তুমি শিওর তো এর নাম কসমস? হ্যাঁ, যতদূর জানি এটার নাম কসমস। এই গেটগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে ছবি সুন্দর আসে। এখানে অবশ্যই ছবি তুলবো আমরা। প্রচুর রোদ, কিন্তু এই রোদ আর এই প্রখর সূর্যের আলোর জন্য আসলে আমাদের ক্যামেরার ছবি ভিডিও এগুলো খুব সুন্দর আসছে। কিন্তু যারা যাবেন তারা একটু শীতকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ গরমের মধ্যে এখানে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, বাচ্চা নিয়ে গেলে স্পেশালি অনেক কষ্ট। মূলত এই জায়গাগুলো কিন্তু যাওয়ার জন্য শীতকালই বেস্ট। শীতকাল বলতে জানুয়ারিটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সময়, আর আমরাও ওই টাইমেই প্রায় গেছিলাম, জানুয়ারির শেষ ফেব্রুয়ারির শুরুতে। এটাতে গরুর গাড়ি ছিল, যেটা অন্য কোথাও দেখি নাই আমরা। আরেকটা জিনিস ছিল না, উইন্ডমিল, সেটা আমাদের ক্যাপচার করা হয় নাই না? আমার ঠিক মনে আসতেছে না, তবে থাকার কথা। জায়গাই পাচ্ছিলাম না যে একটু বসবো, অনেক কষ্টে বসলাম, ছবি নিলাম। আমার ছেলে গরুর গাড়িতে উঠছে এবং ছবিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। ফুলে ফুল একাকার হয়ে গেছে। তোমার মাথার টায়রা কোনটা আর রিয়া ফুল কোনটা, মানে পার্থক্য করা যাচ্ছে না। এই যে নাগরদোলার উপরের ভিউ, যেখান থেকে আমরা কিন্তু পুরো গদখালির একটা ভিউ পাচ্ছি। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো রাইড ছিল বড়দের জন্য, বড় প্লাস ছোট সবাই উঠতে পারবে। আর অনেক বড়, কিন্তু এটা আর আরুষের জন্য সবচেয়ে রোমাঞ্চকর যে রাইড, সেটাই হচ্ছে কিন্তু এই নাগরদোলা। বরাবরই এটা খুব পছন্দ করে এবং একটুও ভয় পায় না। বলে রাখা ভালো, এই পিকনিকটা কিন্তু আমাদের রফিক ভাই, যে আমাদের বাগেরহাটের একজন স্বনামধন্য ডাক্তার, উনি অ্যারেঞ্জ করছে। ওই যে উনি হেঁটে যাচ্ছে ওনার ফ্যামিলি সহ, সাথে আছে আমাদের আরেকজন বাগেরহাটের কৃতি সন্তান আমাদের কামাল ভাই, যিনি হচ্ছে হায়দার ফার্মেসির মালিক, উনিও যাচ্ছে। তো যাই হোক, আমাদের রাইড শুরু হয়ে গেল
নাগরদোলার দোল বর্তমানে আমরা খাচ্ছি, সাথে সাথে চারপাশের যে ভিউ সেটা আমরা উপভোগ করতেছি। এটা কিন্তু একেবারে ফুলকুড়ি পার্কের পাশেই, মানে এটার ওয়াল আর ফুলকুড়ি পার্কের ওয়াল একই, যেটা হচ্ছে সীমানা ওয়াল বলতে পারি আমরা। দ্য ফ্লাওয়ার ভিলেজ, ফ্লাওয়ার ভিলেজ এই যে পাশেই যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ফুলকুড়ি। শেষই তো হয় না নাগরদোলার রাইড। আমার লাগে ভয়। ট্রেনও ছিল একটাতে, ট্রেনে আবার যে সামনে বসছিল সে কিছুক্ষণ পর পর ট্রেনের হুইসেলের মতো বাঁশি বাজাচ্ছিল, এটা খুব মজা লাগছে। আমরা চাচ্ছিলাম সবগুলো রাইডে ওঠার জন্য, বাট সময় স্বল্পতার কারণে আমরা অনেকগুলো রাইডে মিস করছি। ফুলের সাথে একটু ঢং না করলে হয়? তো যা হোক, কিছু ছবি তুলতেই হবে, আর আমাদের ছবি তোলার কেউ নেই, যে কারণে আমরা সেলফি নিচ্ছি। ফোয়ারা ছিল, ফোয়ারাটা সুন্দর ছিল। এটা অনেক সুন্দর। এটা ঝাড়ু না? ঝাড়ুই মনে হয়। এবার আমাদের পরবর্তী গন্তব্য মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। সবচেয়ে আলোচিত যে পার্কটা আপনারা পূর্ববর্তী কোনো ভিডিওতে বা এই যে ডকুমেন্টারি যে ভিডিওগুলো সেগুলোতে দেখবেন, সেটা হচ্ছে এই মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। তো আমরা এখন সেই পার্কেই আসবো। এর ফাঁকে আরও 2-1টা পার্ক আমরা দেখছি, কিন্তু সেই পার্কগুলোতে আমরা যাই নাই, কারণ সেগুলো আমাদের কাছে অতটা অ্যাট্রাকটিভ লাগে নাই। আর যেহেতু আমরা মনোয়ারা পার্কের কথা অনেক শুনছি, সুতরাং আমরা এই পার্কে ঢুকলাম। ঢুকেই কিন্তু আসলে ভালো লাগতেছে। দেখো প্রজাপতিগুলো অনেক সুন্দর ছিল, ওগুলাই মেইনলি আগে ভিডিওতে দেখে মনোয়ারার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল। কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখছিলাম সেখানে কিন্তু এত ফুল ছিল না। এখন যেরকম অনেক ফুল ফুটছে এবং চারপাশটা যেরকম সবুজ বা রঙিন লাগতেছে, তখন কিন্তু এরকম লাগে নাই। এই যে ছোট লেকের মধ্যে নাকি রঙিন মাছ ছিল, অবশ্য আমাদের দেখা হয় নাই। ফোয়ারাটাও বন্ধ ছিল, যেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখছিলাম যে চালু ছিল, কিন্তু আমরা চালু পাই নাই। যাই হোক, মানে সময়ের স্বল্পতার জন্য আমাদের খুব দ্রুত সবকিছু করতে হয়েছে, এজন্য ভালো করে তো দেখতেও পারি নাই। কমন সেই ছাতা আবারও আমাদের সামনে, যার উপর দিয়ে আমরা এখন হেঁটে যাব, মানে নিচ দিয়ে হেঁটে যাব। হ্যাঁ, এটাও মোটামুটি বড় এরিয়া নিয়ে। আর এখানে কিডস জোন আলাদা ছিল, এখানে আবার আলাদা টিকিট কেটে ঢোকা লাগতো। টিকিটের প্রাইস কত ছিল তোমাকে জানা আছে? মনে হয় 40 টাকা। তবে সবচেয়ে যে বিষয়টা আমাদের ভালো লাগছে সেটা হলো যে আমরা ফুল মিস করি নাই। আমরা প্রতিটা গাছে ফুল দেখছি। আমরা অনেকের কাছে কমপ্লেন শুনছি যে তারা গদখালিতে গেছে, ফুলের বাগান দেখছে, কিন্তু ফুল ওইভাবে তারা দেখতে পারে নাই, কারণ তখন ফুলের সিজন ছিল না। আমরা একদমই পিক সময় গেছি, জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে, যে সময়টা ছিল একদম ফুলের জন্য আদর্শ বা উৎকৃষ্ট সময়। হ্যাঁ, আর মনোয়ারা পার্কে যেটা ভালো লাগছে বেশি সেটা হচ্ছে ছবি তোলার জন্য এরা আলাদা আলাদা স্পট তৈরি করে রাখছে, যেগুলা যেমন এই যে এই জায়গাটা প্রজাপতি। হ্যাঁ, আবার ওই যে পাহাড়ের মতো যেটা বানাইছে, এটা অন্য কোথাও নাই, এটা শুধু মনোয়ারাতেই দেখা যায়। আর ফুল তো আছেই, এটাতে গরুর গাড়িও ছিল, এটা আবার সাজানো ছিল সুন্দর করে। সময় স্বল্পতার কারণে আমরা অনেক জায়গায় মিস করছি। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি ফুল বাগানের দিকে, যেখানে গেলে আমরা একটু মানে ফুল চাষ কিভাবে করে চাষিরা সেটা জানতে পারবো, দেখতে পারবো, একটু ধারণা পাবো আর কি।
মূলত এই গ্রামটা অনেক বড়। এই গ্রামে সব জায়গায় কিন্তু চাষাবাদ হয়। 1982 সালে এখানে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়, যা বর্তমানে দেশের প্রধানতম ফুল উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এখানে আমি একটু পরি সাজলাম, আর যথারীতি অনেক অনেক ছবি, যেহেতু সুন্দর সুন্দর জিনিস আশেপাশে সব কিছু, আর মেয়েদের একটা আলাদা আগ্রহ থাকে। আর আমরা এখানে দেখছিলাম হচ্ছে গোলাপ বাগান, আর এই বাগানের গোলাপগুলো এত বড় ছিল, মানে চোখে না দেখলে আসলে বোঝা যাবে না কতটা বড় ছিল। শুধু গোলাপ নয়, এখানে কিন্তু গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা ও চন্দ্রমল্লিকা সহ অনেক ধরনের ফুলই কিন্তু চাষ হয়। আর প্রায় 90টি গ্রামে 4000 বিঘা জমিতে ফুল চাষ চলে, যেখানে 6000 কৃষক ও 50,000-এর বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি ডেইজি ফুল, এটাও অন্য কোনো পার্কে আমরা দেখি নাই, এই পার্কেই দেখছি শুধু। আর সুন্দর, মানে কতবার সুন্দর বলবো, আসলে গেলেই আপনার চারিদিকে যেদিকেই তাকাবেন মনে হবে যে সুন্দর, শুধু সুন্দর আর সুন্দর। শুধু ফুল আর ফুল। আর দেশের মোট উৎপাদিত ফুলের প্রায় 80%ই কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়, যা বছরে 500 কোটি টাকার বাজার তৈরি করে। এখানে আসলে বসন্তের সময়ই আসতে হবে, বসন্তের প্রতীক যেহেতু ফুল, ভালোবাসার প্রতীকও ফুল, আর এখানে আসলে আপনাদের সেটাই মনে পড়বে বারবার। আমি এর আগে যে ভিডিওটা দেখছিলাম সেখানে দেখছিলাম যে গোলাপ গাছে কোনো ফুল নেই। খুবই হতাশ হয়েছিল ওই ভিডিওটা যে তৈরি করছিল। তবে আমাদের কিন্তু গদখালি একটু হতাশ করে নাই। হ্যাঁ, এটা বলাই যায়। গদখালির এই বৃহৎ ফুল বাজার থেকে প্রতিদিন টনকে টন ফুল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হয়। ফুলের সুবাসে মোড়ানো গদখালি শীতকালে এক স্বপ্নময় রূপ ধারণ করে, যা পর্যটকদের জন্য আসলেই আকর্ষণীয়। বাংলাদেশের ফুল শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা ও অবকাঠামোগত উন্নয়ন খুবই জরুরি। সঠিক পরিকল্পনা ও রপ্তানি ব্যবস্থা আরও উন্নত করা গেলে গদখালি আন্তর্জাতিক ফুল বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তুমি কি বলো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি? এইটাই তো কসমস। এটা কসমস হলে সাদাটা কি ছিল? সাদাটা ছিল হচ্ছে ডেইজি। এখন আমরা আবার বের হচ্ছি। আচ্ছা, কাল বৈশাখী ঝড় হলে ছাতাগুলোর কি হবে? ওরা মনে হয় খুলে রাখে, পরে আবার লাগায় হয়তো, জানি না, তবে মনে হচ্ছে এরকম কিছু। আমি হলে তাই করতাম। এই সেই পাহাড়, ভালোবাসার পাহাড়, এখানে গাছে ভালোবাসা ধরে, কিন্তু ইচ্ছা করলে পেরে নিয়ে আসা যাবে না। এটা আমার সবচেয়ে পছন্দের ছবি। এইগুলোর নাম তো জানি না। আমিও জানি না। যাক, পাহাড়ে আমিও উঠলাম। পাহাড়ের উপর থেকে আসলে আমরা মনোয়ারা পার্কের ভিউ না দেখাইলে আসলে হয় না, কারণ এখান থেকে খুব ভালো দেখা যায় পার্কের অন্যান্য অংশগুলো। হ্যাঁ, পুরোটাই উপর থেকে আমরা ভালো মতো দেখতে পারছি। আর এখানে অনেক বসার জায়গা ছিল সুন্দর সুন্দর, এখানে বসে গল্প করা যায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়, যেটা এই দুপুরবেলায় সম্ভব না আসলে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগা মাথা পিছন দিকে সবগুলোই কিন্তু ফুলের বাগান, এবং নতুন নতুন বাগানেরও চাষ করতেছে। পার্শ্ববর্তীতে যেগুলো দেখতেছেন আপনারা, এই সবগুলোই কিন্তু ফুলের বাগান।
মূলত আমি আগেও বলছি যে এই গ্রামটাই কিন্তু আসলে ফুলের গ্রাম বা ফুলের রাজধানী বলা হয় এটাকে। সুতরাং আপনারা যেখানেই যাবেন সেখানেই দেখবেন ফুল। এখান থেকে নামতে আর উঠতে অনেক কষ্ট হয়েছে, তাই যারা যাবেন তারা ওঠা এবং নামার সময় সাবধানে থাকবেন। আমি কিন্তু আরুষকে কোলে নিয়ে নামছিলাম। যাক, এখন আবার আমরা আসলাম সেই ডেইজি ফুল বাগানে। অনেক ফুল। ফুলের রাজ্যই আসলে। এখানে এসে আমার ওই যে রবীন্দ্রনাথের একটা ফুলের গান আছে না, ফুলে ফুলে, মনে পড়ে যাচ্ছে। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। যাই হোক, আমরা আবার আমাদের পিকনিক স্পটে ফেরত আসলাম। অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের রেখে অলরেডি একদল প্রথমেই খাওয়া শুরু করে দিছে। তো যাই হোক, ওরা খাক, ওদের পরেই আমরা খাবো। ওই পাশে আরেকটা দল ছিল। আচ্ছা, ডাক্তার সাহেবকে তো দেখতেছি না। পিকনিকটাকে যারা আসলে আয়োজন করছে তারাই বর্তমানে খাবার দিচ্ছে, মানে খাদেমের কাজ করতেছে। কিবরি আছে, সুমন আছে। আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্লেট রেডি। যারা যারা বাকি ছিল লাস্টে তারা বসছে, তাদের মধ্যে আমরাও আছি। এবার শুরু হলো সেই কাঙ্ক্ষিত র্যাফেল ড্রর পালা। র্যাফেল ড্র আমার ভালো লাগার কোনো বিষয় না, কারণ আমাদের ভাগ্য খুবই খারাপ। আমরা প্রতিবারই লটারির টিকিট কিনি, কিন্তু আমাদের ভাগ্যে কিছুই পড়ে না। চাতক পাখির মতো নাম্বারগুলোর দিকে তাকিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত কখনো নাম্বার আমাদের মিলল না। তবে সৌভাগ্যবশত আমার কলিগ সুমন শর্মার কপালে কিন্তু বেঁধে গেছে একটা প্রাইজ। যাক, আমরা তার খুশিতেই খুশি, তাই না? তা তো অবশ্যই। আরুষ অলরেডি ঘুমাই গেছে। আর এই সেই রফিক ভাই, যার জন্য আমরা এই পিকনিকে আসতে পারছি। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটলো আমাদের আজকের গদখালি ভ্রমণ। ধন্যবাদ সবাইকে।